মানে কিরকম হিপোক্রেটিক একবার ভাবার দরকার। বামুন 8 লক্ষ টাকা ইনকাম করে গরিব, ওবিসি 8 লক্ষ টাকা গরিব লোক ইনকাম করলে বড় লোক। এই হচ্ছে বামুনের নীতি। সেইটা এসসি এসটিদের মধ্যে আনার চেষ্টা করছে, এটাই এসসি এসটিদের মধ্যে আনার চেষ্টা করছে, সেই নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে আজ এত বড়, তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। আপনারা জানেন গত 1 আগস্ট সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে এসসি এসটিদের মধ্যে বিভাজন করা বা বর্গীকরণ এবং ক্রিমিলিয়ার, মানে ক্রিমিলিয়ারটা বিষয়টা হচ্ছে যারা একবার চাকরি পেয়ে গেছে তারা আর পরবর্তীকালে এসসি এসটিদের যে সুবিধা পাওয়া যায় বা সুযোগ পাওয়া যায়, প্রতিনিধিত্বের যে সুযোগ, সেই সুযোগটা আর পাবে না। তো সেই বিষয়ে আজকে দক্ষিণ বারাসাত দক্ষিণ 24 পরগনা জেলায় একটি সেই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ এই প্রতিবাদ মিছিলটা কী ধরনের ছিল, কত বড় ছিল, কত মানুষের সমাগম ছিল। তো সেই মিছিলের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রফেসর কার্তিক মণ্ডলের কাছে আমরা জানবো যে ক্রিমিলিয়ার বিষয়টা কি এবং তারা আজকের পথে নামলেন কেন। স্যার, ক্রিমিলেয়ার হলো এমন একটি তত্ত্ব যার মাধ্যমে এসসি এসটি সমাজের যে সমস্ত বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হয়েছে, যারা মূল সিস্টেমে এসছে এবং যারা শাসন প্রশাসনে যারা একেবারে প্রতিনিধিত্বের পর্যায়ে যারা এসছেন, তাদেরকে ঘুরপথে তারা আজকের যে সাংবিধানিক অধিকার দাবি করছেন, তারা যাতে সেই দাবি না করতে পারেন তার জন্য তাদেরকে ঘুরপথে সরিয়ে দেওয়া যে ব্যবস্থা, সেটা হচ্ছে আসলে ক্রিমিলেয়ার। আর এসসি এসটি যে সাব ক্যাটাগরাইজেশন, সেটা হলো কি না, এসসি এসটিদের মধ্যে কিছু কমিউনিটি যারা হচ্ছে কিছু সাবকাস্ট যারা শিক্ষা দীক্ষা চাকরি বাকরি যারা আগিয়ে এসছেন, তাদেরকে বলে দেওয়া হচ্ছে তারা নেক্সট বারে এই যে এসসি এসটি যে রিজার্ভেশন সেটা তারা পাবেন না, বাকি যে সাবকাস্টগুলো যারা পিছিয়ে আছেন তারা পাবেন। আচ্ছা, এতে তো যারা অতিরিক্ত পিছিয়ে গেছে বা একদম মানে সমাজের নিচু স্তরে আছে এসটি এসটিদের মধ্যে, তারা তো একটা বিশেষ সুবিধা পাবে, এটা সুপ্রিম কোর্ট বলছে। এ বিষয়ে আপনার কি? না, সুপ্রিম কোর্ট এটা বলছে ঠিকই, কিন্তু এর মধ্যে সুপ্রিম কোর্টের যে চক্রান্তটা আছে সেটা বুঝতে হবে। আজকের দেখতে হবে যে যেখানে এসসি এসটি সমাজে নাকি এত ইন্টেলেকচুয়াল তৈরি হয়ে গেছে, এত বুদ্ধিজীবী তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনি যে কোনো বড় পোস্টে দেখুন, যে কোনো মিডিয়াম কোনো সরকারি পোস্টে দেখুন, সেখানে এনএফএস লেখা হচ্ছে। এনএফএস মানে কি? নট ফাউন্ড সুইটেবল, অর্থাৎ যোগ্য প্রার্থীর অভাব। তাহলে একসাথে একটা জিনিস ভাবতে হবে, যেখানে একদিকে বলা হচ্ছে যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার অন্যদিকে বলা হচ্ছে যে এদের মধ্যে এত ইন্টেলেকচুয়াল তৈরি হয়ে গেছে যে এদের জন্য বাকিরা সুযোগ পাচ্ছে না, তাই এদেরকে আটকানোর জন্য ক্রিমিলেয়ার আনছেন বা সাব ক্যাটাগরাইজেশন আনছেন। তাহলে দুটো তত্ত্ব একসাথে সত্যি হতে পারে না। কারণ যদি এদের মধ্যে ইন্টেলেকচুয়াল শ্রেণী এত তৈরি হয়ে যেত, তাহলে এত সরকারি যে চাকরি বাকরির যে পোস্টগুলো আছে সেখানে নট ফাউন্ড সুইটেবল লেখা হতো না, কিংবা এসসি এসটি ওবিসিদের যে হাজার হাজার ব্যাকলগ যে ভর্তি হচ্ছে না, পূরণ হচ্ছে না, পড়ে আছে, তাহলে সেগুলো পড়ে থাকার কথা নয়। অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য নয় বা সেইভাবে উঠে আসতে পারেনি তাদেরকে বলছে আমরা উপরে রাখবো। একদমই, মানে যারা প্রকৃত শিক্ষাটাকে নিতে পারবে, শিক্ষা ব্যবস্থার মধ্যে এসছে, যাদের জেনারেশনগুলো সবে শিক্ষিত হতে শুরু করেছে, তাদেরকে ঘুরপথে বলে দেওয়া হচ্ছে তোমরা আর শিক্ষিত হতে পারবে না। তা ব্যাপারটা এমন, যে ঘোড়া ঘাস খেতে শিখেছে তাকে বলছে তুমি ঘাস খেতে পারবে না, আর যে ঘোড়া এখন ঘাস খাওয়ার যোগ্যই হয়নি তাকে বলছে তোমার জন্য অগাধ ঘাসের ব্যবস্থা আছে, অনেক অনেক ঘাসের ব্যবস্থা আছে। আসলে মূল কথা একটাই, ঘুরপথে সংরক্ষণ বা প্রতিনিধিত্ব ব্যবস্থাকে শেষ করে দেওয়া, এটাই হচ্ছে মূল লক্ষ্য। সৌরভ মাসুর কাছে আমরা এই বিষয়ে জানবো। দেখো, এসসি এসটি সাব ক্যাটাগরি করতে হলে আগে দেখতে হবে যে পদগুলো আছে সংরক্ষিত আসন এতদিন ধরে, সেটা কি সত্যি সত্যি পূরণ হয়ে এসছে 100%? মূল কথাটা এটা। তুমি এতদিন ধরে সেই পদগুলো 100% পূরণ করোনি, তারপরে কি করে সাব ক্যাটাগরি করো? যে যুক্তিতে সাব ক্যাটাগরি হচ্ছে ঠিক সেই যুক্তিতে তাহলে তো ইডাব্লিউএস খারিজ হয়ে যাওয়া দরকার। ইডাব্লিউএস কোন শ্রেণীর জন্য হয়েছে? ব্রাহ্মণ্য শ্রেণী তথা বর্ণ হিন্দুদের জন্য, তারা অলরেডি তো ক্রিমিলেয়ার্ড, তাদের জন্য কি করে ইডাব্লিউএস করে? আসল কথা হলো কলেজিয়ামে সুযোগ পাওয়া সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিগুলো মনুবাদে পুষ্ট এবং তারা তাদের সমাজের কথাই চিন্তা করবে, আমাদের তথাকথিত মূলনিবেশী ভারতীয়দের কথা চিন্তা করবে না। এই হলো মূল কথা। নানান রকম কথা দিয়ে, নানান রকম টার্ম দিয়ে এইসব যাতে আমাদেরকে বঞ্চিত করা যায় সেই সব ব্যবস্থা করে বেরোচ্ছে। নিজেরা তাদের বাপ কাকাদের রেকমেন্ডেশনে সুযোগ পেয়েছে, তারা একটা জন্মে পরীক্ষা দিয়ে
পায়নি, কোনো পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ নেই। কোনো Collegium ইন্টারভিউ, system। কলেজিয়াম সিস্টেমে হয়েছে। আরে সেটাই, কলেজিয়াম সিস্টেম বললে এখন সাধারণ লোক বলবে এটা খায় না, মাথায় দেয়। কলেজিয়াম সিস্টেম হলো এই, বাবা কাকা ছিল, সে বলে দিয়েছে বাবা এবারটা আমার হবে, বা আমি আমার একজনকে বলে দিয়েছি, মানে আমি আমার বন্ধুর ছেলেকে বলে দিয়েছি, সে যখন হয়ে গেছে আরেকজনকে বলে দিয়ে যাবে। সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টের বিচারপতি গোটা ভারতবর্ষের 250টা ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা করে, মাত্র 250টা ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা করে। এটা ভাববার বিষয় আছে। আর তারাই প্রশ্ন করছে যে এদেরকে সাব ক্যাটাগরি করতে হবে। তো এইটুকু সাব ক্যাটাগরি যদি করতে চায় তাহলে ইডব্লিউএস এর মধ্যে করছে না কেন? সেখানে তো অনেক হ্যাঁ, ইডব্লিউএস বাতিল করতে হবে। যে যুক্তিতে সাব ক্যাটাগরি হয়, ক্রিমিলিয়ার হয়, সেই যুক্তিতে ইডব্লিউএস সংরক্ষণ থাকাই উচিত নয়। এটা হলো মূল কথা। মানে এরা হলো একেবারে ইডব্লিউএস সংরক্ষণটা কি? ইডব্লিউএস সংরক্ষণ হলো সবর্ণদের সংরক্ষণ, সোজা কথায়। এখানে বলে দেওয়া আছে এসসি এসটি ওবিসি যারা আছে তারা এর মধ্যে পড়বে না। কারা পড়বে ভাই তাহলে? মানে তারা কারা পড়বে? 8 লক্ষ টাকা যার ইনকাম বছরে, সে গরিব লোক। 8 লক্ষ টাকা ইনকাম গরিব লোক ইডব্লিউএস এর ক্ষেত্রে। আবার ক্রিমিলিয়ার করছে ওই 8 লক্ষ টাকা ইনকাম হলে সে ওবিসিদের ক্ষেত্রে ক্রিমিলিয়ার। কিরকম এরা হিপোক্রেটিক, মানে 3.5 লক্ষ 4 লক্ষ পেলেও তো মানে কিরকম হিপোক্রেটিক একবার ভাবার দরকার। বামুন 8 লক্ষ টাকা ইনকাম করে গরিব, ওবিসি 8 লক্ষ টাকা গরিব লোক ইনকাম করলে বড় লোক। এই হচ্ছে বামুনের নীতি। সেইটা এসসি এসটিদের মধ্যে আনার চেষ্টা করছে। এটাই এসসি এসটিদের মধ্যে আনার চেষ্টা করছে, সেই নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার বিরুদ্ধে আজ এত বড়, তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। আপনার কি মনে হয় যেটা পশ্চিমবঙ্গে একসময় ভারতকে নেতৃত্ব দিত এই বহুজন আন্দোলনে, যোগেন্দ্রনাথ মণ্ডলের প্রসঙ্গ এসে চলে, কিন্তু দেখা যাচ্ছে সারা ভারত এই নিয়ে পথে নামলে আমরা যদি চন্দ্রশেখর আজাদ দেখি, মায়াবতীজি দেখি, চিরাগ পাসওয়ান দেখি, সেটা তারা বিহার, উত্তরপ্রদেশ সব জায়গায় এটা চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই আমরা গত 21শে আগস্ট যে ভারত বন্ধ দেখেছি সেখানে কিন্তু কোনো রকম প্রভাব পড়েনি। তাহলে পশ্চিমবঙ্গ কি কোথাও আন্দোলনের থেকে ছিটকে যাচ্ছে? ছিটকে তো অবশ্যই যাচ্ছে, কারণ সর্বভারতীয় ক্ষেত্রে যখন রায় আসছে তখন আমাদের কিন্তু প্রাদেশিক মানসিকতা রাখলে হবে না, আমাদের তখন মানসিকতাটা সর্বভারতীয় ক্ষেত্রে রাখতে হবে এবং সারা ভারতের এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষের কথা ভাবতে হবে। কারণ আমাদের এককাট্টা হওয়ার সময়, আমাদের অধিকার বুঝে নেওয়ার সময় সাংবিধানিক বলে, কিন্তু সেই জায়গাটা আমাদের তৈরি হচ্ছে না, মানে অবশ্যই আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের শুধু প্রতিনিধিত্ব ধ্বংস হবে না, আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটেও পড়বো। এই জন্য আমরা সংরক্ষণ একটা সাংবিধানিক অধিকার, এই সংরক্ষণ দেওয়া হয়েছিল আর্থিক ভিত্তিতে নয়, সমাজে জাতপাতের যে বিভেদ সেই জাতপাতের বিভেদকে মোচন করার জন্য সংরক্ষণ দেওয়া হয়েছিল। তাই আপনারা দেখলেন এসসি এসটি সমাজে যত মানুষ রয়েছে তারা কোনো রকমভাবে সংবিধানের বা সংরক্ষণের উপর কোনো রকমের সিদ্ধান্ত বা সুপ্রিম কোর্টের কোনো হস্তক্ষেপ তারা চাইছে না। তারা চাইছে যদি সংরক্ষণ যদি আপনাকে তুলতে হয় তাহলে অবশ্যইভাবে আপনাকে জাতপাত শেষ করতে হবে। জাতপাত না শেষ করে সংরক্ষণ কখনোই শেষ করা যাবে না। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আজ এত মানুষ পথে নেমেছে এবং ভবিষ্যতেও তারা নামবে। পশ্চিমবঙ্গের বুকে কলকাতায় বৃহত্তর আন্দোলনে তারা নামবে এমন ইঙ্গিতও তারা দিয়েছেন। আপনার যদি মনে হয় তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। জয় ভীম।